আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই অবগত আছেন, সম্প্রতি আমাদের দেশে নারী সংস্কার কমিশন নামে একটি সংগঠন জনসম্মুখে এসেছে। সংগঠনটি নারী সংস্কার কেন্দ্রিক বেশ কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছে, যার প্রতিটি নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। তাই আজ আমরা মোটা দাগে এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা না করলেই নয়। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নারী সংস্কার কমিশন গঠন প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, নারী সংস্কার কমিশনের যে কমিটি গঠিত হয়েছে তার একেবারে উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ পর্যন্ত যতগুলো পদ ও পদবি রয়েছে তার প্রত্যেকটিতেই নারীরা স্থান পেয়েছেন, সেখানে পুরুষের কোনো উপস্থিতিই নেই। অনেকে বলতে পারেন, যেহেতু নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে নারীদের নিয়ে কাজ করার জন্য, নারীদের স্বার্থ এবং নারীদের উপকারার্থে কাজ করার জন্য, তাই সেখানে নারীরাই স্থান পাবেন, এটাই স্বাভাবিক। সেখানে পুরুষের উপস্থিতিটা এতটা জরুরি না। এ বিষয়ে অবশ্যই আমি দ্বিমত পোষণ করব, কারণ দেখুন, নারীরা আমাদের সমাজ বা এই পৃথিবীর বাহিরের কেউ নন। নারী মাত্রই আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা সন্তান অথবা অন্য কোনো আপনজন। তাই এই সমাজের মধ্যে নারী কেন্দ্রিক কোনো পদক্ষেপ গ্রহণ করার মানেই হচ্ছে এই সমাজের পুরুষদের মা, বোন, স্ত্রী, কন্যা সন্তান এবং অন্য কোনো নারী আপনজনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা, যেটার সাথে পুরুষদের অবশ্যই প্রভাব প্রতিক্রিয়া রয়েছে। তাই দরকার ছিল এই কমিটি গঠনের মধ্যে নারীদের পাশাপাশি পুরুষেরও স্থান পাওয়া। আমি যদি একটু ভিন্নভাবে বলি, আসলে এই কমিটি গঠনের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সূক্ষ্মভাবে আমাদের সমাজের নারী এবং পুরুষকে প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ করে দাঁড় করানো হয়েছে। এর মাধ্যমে মূলত দেখানো হয়েছে যে আমাদের সমাজে অবস্থাটা এমন, পুরুষ এবং নারী তাদের পরস্পরের মধ্যে কোনো আন্তরিকতা নেই, বোঝাপড়া নেই। এখানে সমাজের মধ্যে পুরুষ তারা নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কল্যাণার্থে নিজের স্বার্থে কাজ করতে তারা অভ্যস্ত। তারা নারীদের জন্য কোনো কাজে এগিয়ে আসেন না, নারীদের উপকারার্থে নারীদের স্বার্থে কোনো কাজ করতে সম্মত নন, এবং নারী ও পুরুষের একেবারেই প্রতিপক্ষ, তারাও পুরুষের ক্ষেত্রে এগিয়ে আসেন না। নারীর বিষয়গুলো নারীরাই দেখতে হয়, পুরুষের বিষয়গুলো পুরুষরাই দেখতে হয়। একেবারেই আন্তরিকতাহীন এবং একে অন্যের মিত্র না বরং শত্রুতে রূপান্তরিত হয়েছে। আসলে কি আমাদের সমাজের এতটা অধঃপতন হয়েছে? আমাদের সমাজের পুরুষরা কি আমাদের নারীদের কল্যাণার্থে তারা এগিয়ে আসেন না? তারা নারীদের এগিয়ে যাওয়াতে বিশ্বাসী নন? যদি তাই হয়, তাহলে পুরুষের উপর আপনাদের আস্থা নেই কেন? মজার বিষয় হচ্ছে, এই কমিটির মধ্যে কোনো পুরুষের স্থান নেই, তার মানে পুরুষের প্রতি ওনারা আস্থাশীল নন। অথচ এর দাবি দেওয়া উপস্থাপন করা হচ্ছে যার কাছে, যে ইন্টারিম সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, সেখানে হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন পুরুষ। কমিটির মধ্যে আপনারা পুরুষ রাখতে পারলেন না, আপনাদের এতটা আস্থা নেই পুরুষের উপর, তাহলে যেখানে প্রধান উপদেষ্টা পুরুষ, সেখানে আপনারা দাবি দেওয়া উপস্থাপন করবেন কোন আস্থার ভিত্তিতে? যদি অবস্থাটা এমনই দাঁড়ায় যে আমাদের পুরুষের উপর নির্দিষ্ট কিছু নারীদের কোনো আস্থা না থাকে, তাদের বিশ্বাস নাই করতে পারেন, তাহলে আমাদের দেশের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? প্রতিটা সেক্টরের মধ্যে দেখা যাবে দুইটি করে ভাগ হতে হবে, একটা মহিলা ভার্সন আর একটা হচ্ছে পুরুষ ভার্সন। আর তা হবে এভাবে, যেমন ধরেন বাণিজ্য খাতের জন্য একজন বাণিজ্যমন্ত্রী হবেন পুরুষ, একজন হবেন নারী। এরপর শিক্ষা খাতের জন্য একজন শিক্ষামন্ত্রী পুরুষ, একজন নারী। এইভাবে সংসদের মধ্যে যতগুলো সিট রয়েছে, প্রতিটা সিটের মধ্যে সেখানে দ্বিগুণ করতে হবে,
এবং যতগুলা খাতে আমাদের মন্ত্রীরা বা সাংসদরা কাজ করে যাচ্ছেন তার প্রতিটা খাতের মধ্যে নারী কোঠা এবং পুরুষ কোঠা আলাদা করে করে সেখানে দ্বিগুণ করতে হবে। ইভেন প্রধানমন্ত্রী আর প্রধান যিনি রাষ্ট্রপতি হবেন সেখানেও দুইজন করে হতে হবে। একজন মহিলা প্রধানমন্ত্রী, আরেকজন হচ্ছেন পুরুষ প্রধানমন্ত্রী। একজন পুরুষ রাষ্ট্রপতি, আরেকজন মহিলা রাষ্ট্রপতি। অবস্থাটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা, যদি আমরা ধরে নেই যে ওনারা এমন কোনো যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করান যেখানে পুরুষদের না রাখার একটা যৌক্তিকতা বুঝে আসে, এরপরও কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। এই কমিশনের মধ্যে যে সকল নারীরা স্থান পেয়েছেন, এই সকল নারীরা কি আমাদের বাংলাদেশের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করেন কিনা? এক বাক্যে যদি বলি যে এই সকল নারীরা আমাদের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করেন না এবং করার যোগ্যতাও রাখেন না। এর কারণ হচ্ছে, দেখুন, আমাদের দেশ মুসলিম প্রধান দেশ। আমাদের দেশের মানুষ ইসলাম পছন্দ করে, আল্লাহ রাসূল, কোরআন এর প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি রয়েছে। এদেশের প্রতিটি মানুষ, সে আপনি নারী বলেন বা পুরুষ বলেন, ফজরের আজান এবং নামাজের মাধ্যমে সকাল করতে, সন্ধেবেলায় মাগরিবের নামাজ এবং আজানের মাধ্যমে রাতের সূচনা করতে পছন্দ করেন। তারা ইসলামী অনুশাসন মেনে চলাকে পছন্দ করেন, ইসলাম অনুযায়ী চলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটাই হচ্ছে আমাদের দেশের এখনও অবস্থা। তাহলে এমন একটা দেশের মধ্যে যারা এই নারী সংস্কার কমিশনের কমিটিতে রয়েছে, আমি যখন একটু যাচাই করে দেখলাম, তাদের অনেকে এমন রয়েছেন যারা ইসলাম নিয়ে প্রায় সময় কটাক্ষ করে থাকেন। ইসলামের কোনো বিধিবিধানকে ধরে ধরে তারা সেখানে বলা যায় এক পর্যায়ে অস্ত্রোপচার করেন। ইসলামের বিভিন্ন বিধানকে ধরে তারা ট্রল করেন, অনেক সময় সেখানে আপত্তি করেন। তাহলে এই সকল নারীরা আমাদের সর্বস্তরের মুসলিম নারীদের বিশেষ করে প্রতিনিধিত্ব করেন কিভাবে? তারা তো প্রতিনিধিত্ব করেন আমাদের সমাজে এক শ্রেণীর নারী রয়েছে যাদেরকে আমরা সবাই কম বেশি চিনি শাহবাগী নারী হিসেবে, বা নারীবাদের নামে যারা নারী বিদ্বেষে লিপ্ত ওই সকল নারীদের নামে। একমাত্র শাহবাগী এবং নারীবাদের নামে নারী বিদ্বেষ ছড়ানো নারীদেরই প্রতিনিধিত্ব এই কমিটির মধ্যে থাকা নারীরা করে থাকেন। তাহলে এখানে দুইটি অপশনের যে কোনো একটা বেছে নেওয়া দরকার ছিল। এই কমিটি গঠনের ভিত্তিতে দুইটি অপশন থেকে একটি অপশন বেছে নেওয়া ওনাদের জন্য যৌক্তিক ছিল। এক হচ্ছে এই কমিশনের নাম নারী সংস্কার কমিশন না দিয়ে শাহবাগী নারী সংস্কার কমিশন দেয়া, অথবা এই সংস্কার কমিশনের মধ্যে এই সকল ইসলাম বিদ্বেষী নাস্তিক মনা নারীদের না রেখে সেখানে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, যেহেতু এদেশে প্রায় 90 থেকে 92% মুসলিম, তাই ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলামী অনুশাসনে বিশ্বাসী, যাদের ইসলাম মুসলিমের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, এমন নারীদের বাছাই করে কমিশন গঠন করা দরকার ছিল। এক্ষেত্রে মুসলিম নারীদের মধ্যে ভালো কোনো ডাক্তার, ভালো কোনো রাজনীতিবিদ বা অন্যান্য যে সকল গুণী মহিলা রয়েছেন তাদের স্থান দিতে পারতেন। তাদেরকে দিয়ে নারী সংস্কার কমিশন গঠন করলে অবশ্যই নারীদের কোনো উপকার হতো। আপনি একটু জরিপ চালিয়ে দেখলে অবশ্যই আপনার বুঝে আসবে, আমাদের দেশের নারীরাই এই কমিশনের মহিলাদেরকে পছন্দ করেন না। তাদের চলন বলন, আচার আচরণ, কৃষ্টি কালচার তারা পছন্দ করেন না। তারা চান না এই নারী নামের অর্ধপুরুষ যারা আছেন, যারা ইসলাম বিদ্বেষী, এই সকল নারীরা তাদের প্রতিনিধিত্ব করেন। তাহলে এমন নারীদের দিয়ে মুসলিম প্রধান একটি দেশে কমিটি গঠন করাটা কতটুকু যৌক্তিক? এরপর আসেন, ওরা যে দাবি দাওয়া উপস্থাপন করেছে তার মধ্যে সার্বিকভাবে
একটা কথা তুলে ধরেছে, সেটা হচ্ছে আমাদের দেশের নারীরা যেই সকল কারণে এগিয়ে যেতে পারছে না, পিছিয়ে পড়ছে দিন দিন, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ধর্ম। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, এখানে ধর্ম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্ম। কারণ আমাদের দেশ মুসলিম প্রধান দেশ, আমাদের দেশে ইসলাম সাধারণত চলে, অন্যান্য ধর্মের ভাইয়েরা খুব কমই রয়েছেন, অন্যান্য ধর্মের বোনেরা খুব কমই রয়েছেন। এজন্য পরোক্ষভাবে ওরা এটাই দাবি করেছে যে এদেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা প্রধান বাধা এবং প্রতিবন্ধক হচ্ছে ইসলাম ধর্ম। আদৌ কি ইসলাম নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়? যদি বাধা দিয়ে থাকে তাহলে সেটা কোন সেক্টরে? আপনি শিক্ষা খাতে বলবেন? যদি শিক্ষা খাতে নারীদের ইসলাম বাধা দিয়ে থাকে, ইসলাম যদি নারী শিক্ষার প্রতিবন্ধক হয়, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি কি বলবেন? যিনি সমকালীন নারীদের সবচেয়ে জ্ঞানী ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের ওয়াফাতের পর সাহাবায়ে কেরাম পুরুষ যারা ছিলেন তারা পর্যন্ত কোরআন হাদিসের সূক্ষ্ম সূক্ষ্ম জটিল বিষয়ে ওনার কাছ থেকে সমাধান নিতেন। এতটাই জ্ঞানী ছিলেন, এতটাই তিনি বিচক্ষণ ছিলেন। তাহলে ইসলাম কি নারী শিক্ষার বিরুদ্ধে? যদি বলেন ইসলাম নারীকে কর্মতে বাধা দেয়, সেখানে বলবো ইসলাম নারীকে কখনোই কর্মতে বাধা দেয় না। যে নারীর জীবিকা নির্বাহ করা প্রয়োজন, যে নারীর কোথাও চাকরি জব করতে বাধ্য, সেক্ষেত্রে অবশ্যই ইসলাম তাকে ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে। তবে হ্যাঁ, কিছু শর্ত দিয়ে দিয়েছে, ইসলামী অনুশাসন মেনে করতে বলেছে। আরে ভাই, এটা তো শুধু নারীদের ক্ষেত্রে না, ইসলাম তো পুরুষদেরও লাগামহীনভাবে ছেড়ে দেয় নাই। ইসলাম কোথাও বলে নাই যে পুরুষরা লাগামহীনভাবে যাচ্ছে তাই করতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে, চলতে পারবে। পুরুষদের ক্ষেত্রেও তো বিধিবিধান দিয়ে দেওয়া হয়েছে, তারা কোনটা করতে পারবে, কোনটা পারবে না, কিভাবে করতে পারবে, কিভাবে করতে পারবে না। প্রতিটা সেক্টরে পুরুষের জন্য তো বিধান রয়েছে। তাহলে ইসলাম নারীদের পেশা এবং কর্মগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধক হয় কি করে? হ্যাঁ, এটা ঠিক যে আপনি কর্মের নামে বা শিক্ষার নামে আপনি যদি অশ্লীলতা ছড়ানোর প্রোপাগান্ডা ছড়ান, আপনি যদি পোশাক পরিচ্ছেদে যদি অশ্লীলতা ছড়ান, আপনার চলনে বলনে যদি আপনি বাজে কিছু যদি প্রমোট করেন, সেটা তো অবশ্যই বাধা দেবে, সেটা আপনি নারী হন অথবা পুরুষ হন। এরপর আসুন, অত্যন্ত কুরুচিপূর্ণ একটা দাবি হচ্ছে তাদের যে যৌনকর্মীদের, আমরা যাদেরকে ভিন্ন ভাষায় বলি পতিতা, বা শব্দটা নাই বলি, যে পতিতা যাদের আমরা বলি, এই সকল নারীদেরকে তারা বলেছে শ্রমিক হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আপনি ভাবতে পারেন ওরা কতটা অসুস্থ মনা, ওদের রুচি কতটা নষ্ট, কতটা বিকৃত মানসিকতার ওরা। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াটার দ্বারা আসলে কাদের ভালো চাওয়া হলো? নাম দেওয়া হয়েছে নারী সংস্কার কমিটি, নারীদের স্বার্থে কাজ করবে। অথচ আপনি যদি একটু ভেবে দেখেন, এই পয়েন্টের দ্বারা তারা নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সমাজের কিছু স্বার্থান্বেষী মহল, কিছু লম্পট, কিছু বাজে মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা নেমেছে। দেখুন, বাংলাদেশে যারা যৌনকর্মী হিসেবে আছে তাদের পার্সেন্টেজটা কত? তারা 1%-এরও নিচে। তাও আবার এদের বেশিরভাগই কোনো না কোনোভাবে প্রতারণার শিকার। কেউ প্রেমের ফাঁদে পড়ে, কেউ কোনো অসভ্য লম্পট ব্যক্তির খপ্পরে পড়ে, কেউ জীবিকা নির্বাহের তাগিদে কোথাও গিয়েছে, সেখানে কারো প্রতারণার শিকার হয়ে তারা এই জগতে পা দিয়েছে। কাউকে ধরে বিক্রি করে দেওয়া হয়েছে পতিতালয়ে। কেউ অভাবে অনটনে কোনো পথ ঠিকমতো বেছে না পেয়ে যখন কারো দ্বারস্থ হয়েছে, তখন তারা তাকে এই কুপ্রস্তাব দিয়েছে এবং এই পথে বিক্রি করে দিয়েছে। এই তো অবস্থা। হ্যাঁ, কিছু সংখ্যক, অল্প কিছু
অসুস্থ মানসিকতার নারী বা মেয়ে রয়েছে যারা স্বেচ্ছায় টাকার লোভে, দুনিয়ার লোভে তারা নিজেদেরকে পণ্য বানিয়ে পতিতা হিসেবে পরিণত হয়েছে। তাদের পার্সেন্ট কত? আপনি যখন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চাইবেন, এর ফলাফলটা কী দাঁড়াবে এটা তো ভাবা দরকার। আপনি এই স্বীকৃতি দেওয়ার দ্বারা যারা এই রিলেটেড অনেক ধরনের ক্রাইমে লিপ্ত রয়েছে, অনেক অপরাধের সাথে যুক্ত রয়েছে, তাদের ব্যবসা আরও রমরমা করে দিলেন। সামনে দেখা যাবে মেয়েদের বা মহিলাদের ধরে ধরে বিক্রি করাটা আরও বেশি বেড়ে গেছে। এই অসভ্য লম্পট ব্যক্তিদের এমন বাজে ব্যবসা আরও রমরমা হয়ে যাবে। ফলাফল এতটাই বাজে হবে, দেখবেন অনেক ক্ষেত্রে স্বেচ্ছায়, যেমন আজকাল আমরা দেখতে পাই স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া যে সকল স্টুডেন্ট রয়েছে তারা টিউশনি করে অনেক সময় নিজেদের খরচাদি এবং পড়াশোনার অন্যান্য যা আছে খরচ তারা সেটা পূরণ করে। একটা সময় দেখা যাবে যদি যৌনকর্মীদের শ্রমিক হিসেবেই আখ্যায়িত করা হয়, তাহলে যাদের মধ্যে দিন ধর্মের বুঝ নেই, যারা ইসলাম সম্পর্কে এতটা জানেন না, যে সকল মেয়েরা আল্লাহ রাসূলের ভয় তাদের মধ্যে কম বা তেমন একটা আখিরাতের জ্ঞান রাখে না, তারা দেখা যাবে অনায়াসে এটা একটা কাজ হিসেবে টিউশনির মতো তারা বিভিন্ন জায়গায় যৌনকর্ম করে সেখান থেকে উপার্জন করবে এবং পড়াশোনার খরচ চালাবে, অন্যান্য খরচ চালাবে। তার মানে কলেজ ভার্সিটির স্টুডেন্টরা, মেয়েরা যৌনকর্মী নামে পতিতায় পরিণত হবে। শুধু তাই নয়, আপনি দেখবেন কোনো বাবা মা তার মেয়ে সন্তানকে যদি কখনো শাসন করে, কখনো রাগ অভিমান করে, সেখান থেকে বের হয়ে গিয়ে যৌনকর্মীতে পরিণত হবে। কোনো স্ত্রী স্বামীর সাথে যদি দু চারটা কথা কাটাকাটি হয়, সমস্যা দেখা দেয়, তখন স্বামীর ঘর ছেড়ে দিয়ে যৌনকর্মীতে পরিণত হবে। প্রতিটা সেক্টরের মধ্যে এভাবে দেখা যাবে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, দ্বীনি জ্ঞান নেই, বুঝ নেই, তারাই যখন দেখবে একটু সমস্যা দেখা দিয়েছে, তখনই দেখবেন তারা এটা পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের বিক্রি করে দিয়েছে। পুরো দেশটা একটা পতিতালয়ে পরিণত হবে। যারা এই দাবি তুলেছে তারা এটাই চায়। তারা চায় পুরো বিশ্বটা, শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্ব একটা রমরমা পতিতালয়ে পরিণত হয়ে যাক, অসভ্য লম্পট লোকদের এটা একটা নিরাপদ আবাসভূমি হয়ে যাক, এটাই তারা মূলত চায়। আর না হয় এখানে কি আর উত্তম কিছু রয়েছে? বরং দরকার ছিল কোনটা? যেহেতু আমাদের সমাজের অনেক নারীরা বৈষম্যের শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতারণার শিকার, অনেকের খপ্পরে পড়ে তারা যৌনকর্মীতে পরিণত হচ্ছে, অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অধিকার নিয়ে কথা বলা, তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় এটা দেখা, তাদেরকে কিভাবে বাসস্থানের ব্যবস্থা করা যায়, খাবার দাবারের খরচাদের ব্যবস্থা করা যায়, সুন্দর একটা জীবন তাদেরকে দেওয়ার কীভাবে ব্যবস্থা করা যায়, এই পদক্ষেপটা গ্রহণ করা। অথচ তা তো করাই হচ্ছে না, বরং এই দাবির মাধ্যমে নারী জাতিকে আরও বেশি ষড়যন্ত্রের কবলে এবং বিষাদময় জীবনে তাদেরকে ঠেলে ফেলার পায়তারা চলছে। দেখুন, নারীদের পক্ষে কাজ করতে গেলে সেক্টরে তো অভাব নেই। আপনি তাকিয়ে দেখেন আমাদের দেশে অনেক জায়গায় যে বিল্ডিং তৈরি হয়, উঁচু উঁচু দালান তৈরি হয়, সেখানে পুরুষও কাজ করেন, নারীরাও কাজ করেন। সারা দিন ব্যাপী নারীরা কাজ করে, পুরুষের অর্ধেক পর্যন্ত তারা দিন মজুরি পেতে বা দৈনিক তাদের ভাতা পেতে কষ্ট হয়ে যায়। সারা দিন ব্যাপী তারা ইট ভাঙেন 100-200 টাকা করে। সিলেটের চা বাগানে গিয়ে দেখেন, তারা সেখানে চা বাগানে কাজ করেন সারা দিন ব্যাপী। তারা খাবার খাচ্ছেন কি দিয়ে? সাদা ভাত খাচ্ছেন লবণ দিয়ে। আপনি যদি পোশাক শিল্পের দিকে একটু তাকান, সেখানে গার্মেন্টস কর্মী যারা রয়েছে, কারখানায় যারা কাজ করছে, তাদের যারা নারী শ্রমিক রয়েছে,
তারা সারা দিন ব্যাপী কাজ করে, একেবারে ক্ষুদ্র অল্প কিছু তারা সেখান থেকে বেতন পাচ্ছেন। আপনারা এগুলো নিয়ে কথা বলেন। যেখানে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, নারীদের অধিকার হরণ করা হচ্ছে, নারীরা যেই কারণে তাদের জীবনে সুখ পাচ্ছেন না, তারা অশান্তিতে পড়তে হচ্ছে, এই বিষয়গুলো সংস্কারের দরকার আছে। তা না করে নারীদেরকে আরও বিষাদময় জীবনে ঠেলে দেওয়ার জন্য, তাদের জীবনটা জাহান্নামে পরিণত করে দেওয়ার জন্য এই সকল নারী নামের অসভ্য লম্পট কিছু কুরুচিপূর্ণ অর্ধ নারীরা এবং অর্ধপুরুষ যারা, তারা পায়তারা করে যাচ্ছে সংস্কারের নামে। প্রিয় ভাইয়ের আমার, আসলে এই সকল বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলা দরকার, অনেক কিছুই বলা লাগে। এরপর তাদের আরেকটা বিষয় হচ্ছে যে নারী এবং পুরুষের সমতা। বিশেষ করে তারা নারী এবং পুরুষের সমতার কথাটা আসলেই যে পয়েন্টটা নিয়ে খুব বেশি কথা বলেন তা হচ্ছে নারী এবং পুরুষ যেন সমান ভাগে তারা সম্পদ পান। তাদের কথা হচ্ছে একই বাবার ঘরে ছেলে মেয়ে জন্ম নিয়ে ছেলে দ্বিগুণ পাবে আর তার অর্ধেক পাবে মেয়ে, এটা হতে পারে না। এটা বৈষম্য, এটা অযৌক্তিক, এটা অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। প্রিয় ভাইয়েরা আমার, তারা শুধু এই পয়েন্টটি সামনে এনে আমাদের সরলমনা নারীদেরও ঘায়েল করার চেষ্টা করে। আদৌ কি তাই? আপনি একটা বিষয় খেয়াল করেন, আমাদের নারীরা বা আমাদের বোনেরা শুধু যে বাবার ঘরে সম্পদ পান তাই নয়, নারীরা তো বাবার ঘরে বাবার মেয়ে হিসেবে পান। এরপর স্বামীর ঘরেও কিন্তু স্ত্রী হিসেবে পেয়ে থাকেন। সন্তান যদি আগে মারা যায়, সন্তানের অংশ থেকে পেয়ে থাকেন। এভাবে বিভিন্ন খাতে তারা পেয়ে থাকেন। কখনো মা হিসেবে, কখনো দাদি নানি হিসেবে, কখনো বোন হিসেবে, কখনো কন্যা সন্তান হিসেবে, কখনো আবার স্বামীর স্ত্রী হিসেবে। আপনার কাছে অংশটা কম মনে হতে পারে বাহ্যত, কিন্তু একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন তাদের অংশটা কম হচ্ছে না, বরং পুরুষের তুলনায় বেশি হচ্ছে। দেখুন, ইসলাম পুরুষকে, মানে বাবার ঘরের যেই ছেলে, তাকে যদিও দ্বিগুণ সম্পদ দিয়েছে এবং মেয়েকে তার অর্ধেক দিয়েছে, কিন্তু পাশাপাশি ইসলাম বাবার যে ছেলে রয়েছে তার উপর কিছু দায়িত্ব দিয়ে দিয়েছে, যেই দায়িত্বটা মেয়ের উপর দেওয়া হয় নাই। যেমন ধরেন, বাবা মা যখন বৃদ্ধ হবেন বা বাবা মার খোরপোশের যে বিষয়টা, এটা কিন্তু মেয়ের উপরে ফরজ না, এটা ফরজ হচ্ছে তার ছেলে সন্তানের উপরে। এরপর যদি কোনো বোন বিয়ে ছাড়া থেকে থাকে, তাহলে অন্য কোনো বোনের উপরে এটা দায়িত্ব বর্তাবে না যে তার বোনকে বিয়ে দিতে হবে। তার ভাই যদি জীবিত থাকে তাহলে ভাই তার বোনকে বিয়ে দেয়া এটা তার দায়িত্ব। এই ভাইটা যখন বিয়ে করবে তখন যিনি স্ত্রী হিসেবে আসবেন, সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব এই ছেলেটারই। স্ত্রী এসে তার স্বামীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা এটা কোনো বিধান না। এরপর যখন সন্তান সন্ততি হবে তখনও বাবা হিসেবে তার সন্তান সন্ততিদের আপনার দায়িত্ব পালন করা, ভরণ পোষণ দেওয়া, এটাও কিন্তু পুরুষেরই দায়িত্ব। এমন নয় যে মা তার সন্তানদের খরচ বহন করতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ভাইরা আমার, এটা একটা উদাহরণ এইভাবে নিতে পারেন যে এক বাবার দুইটি ছেলে রয়েছে, বড় ছেলে এবং ছোট ছেলে। বাবা দুই ছেলেকে ডাকলেন এবং বড় ছেলেকে বললেন যে তোমাকে আমি 200 টাকা দিলাম, তোমাকে আমি 200 টাকা দিলাম, বাকি তোমার কাজ হচ্ছে তুমি বাজারে গিয়ে চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা এবং সাথে যে সবজি তরকারি দরকার সেটাও কিনবা। দিয়েছেন কত? 200 টাকা। এখন ছেলে হিসাব করে দেখে যে আসলে বাবা যেই পরিমাণ বাজারের কথা বলে দিলেন
200 টাকায় হবে না, সেখানে দরকার হচ্ছে 4 হতে 500 টাকা অন্তত পক্ষে। জিজ্ঞেস করলেন যে বাবা তুমি দিলা 200 টাকা, কিন্তু খরচের যেই খাতগুলা শুনাইলা সেই হিসেবে দেখা যায় 200 টাকা হবে না, লাগবে 4 হতে 500 টাকা, বাকি টাকা পাবো কোথায়? তখন বাবা বললেন বাকি টাকা তুমি নিজে রুজি করে ইনকাম করে তারপর সেগুলো কিনে নিয়ে আসতে হবে। এদিকে ছোট ছেলে, তাকে দিলেন 100 টাকা, বললেন যাও বাজারে গিয়ে ঘুরে আসো, ভাইয়ের সাথে যাও ঘুরে আসো, কিন্তু আর কোনো দায়িত্ব দিলেন না। এখন দেখেন এই 100 টাকাই কিন্তু তার বেশি। বাহ্যত দেখা যায় যে বড় ছেলেকে 200 টাকা দিয়েছেন আর ছোট ছেলেকে 100 টাকা দিয়েছেন। এখন কেউ তো হয়তো বলতে পারেন, বিশেষ করে এই নারীবাদীরা, তারা কি বলবে যে এখানে বড় ছেলের উপর এহসান বেশি করা হয়েছে, তাকে বেশি দেওয়া হয়েছে, আর ছোট ছেলেকে কম দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে? না। এর কারণ কি? বড় ছেলেকে বাহ্যত বেশি দিতে দেখা গেলেও তার উপর এমন দায়িত্ব দেওয়া হয়েছে যে সবগুলো দিয়েও সেটা সে পূরণ করতে পারবে না, সে বাড়তি ইনকাম করতে হবে। কিন্তু ছোট ছেলেকে যেই পরিমাণ দেওয়া হয়েছে বাহ্যত কম দেখা গেলেও তার উপর দায়িত্ব না থাকার কারণে তার এই 100 টাকাই কিন্তু অনেক বেশি তার জন্য। সে এটা দিয়ে নিজে ভাঙবে, খাবে, খরচ করবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা ছেলেদের জন্য বাহ্যত দেখা যায় কিছু সম্পদ বেশি দিয়েছেন, মেয়েকে সেই তুলনায় কম দিয়েছেন, কিন্তু ছেলেদের উপর এত বেশি দায়িত্ব দিয়েছেন যে অনেক সময় সম্পদ দিয়েও সেটা ক্যাপচার করা সম্ভব হবে না, নিজে ভিন্নভাবে ইনকাম করে আবার সেটা পূরণ করতে হবে। কিন্তু মেয়েদেরকে এই দায়িত্বগুলো দেননি। তাহলে এই অংশটা দিলেন কেন? আল্লাহর বান্দা তো, আল্লাহ তো ভালোবাসেন, এজন্য এই অংশটা দিয়েছেন যে সেই অংশটা পাওয়ার পর অনেক সময় তার নিজের ক্ষেত্রে কাজে লাগবে, সে তার নিজের শখ পূরণ করতে পারবে, নিজের কিছু স্বপ্ন পূরণ করতে পারবে, নিজে খুশি থাকবে, ভাঙবে, খরচ করবে, ব্যাস এভাবেই। কিন্তু এই সকল নারীবাদে যারা বিশ্বাসী বা নারী সংস্কার কমিশন কমিটিতে যারা রয়েছে, আসলে এদের কি কোনো ঘিলুই নেই? নাকি তারা ঘিলু পাশে রেখে তাদেরকে শিখিয়ে দেওয়া এই বুলিগুলো আওড়িয়ে তারা কিছু চা নাস্তার টাকা পায়? এটা আল্লাহই ভালো জানে। না হয় একেবারে সুস্পষ্ট যে বিষয়গুলা, যেটা জাতির জন্য কল্যাণকর সেটা বাদ দিয়ে যেটা জাতির জন্য ক্ষতিকারক এবং নারীদের জন্য ক্ষতিকারক এমন এমন বিষয়গুলো উপস্থাপন করার মানেটা কি? এইভাবে তারা অনেক দাবিদাওয়া উপস্থাপন করেছে। গৃহীত হওয়া তো দূরের কথা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এগুলো কল্পনা আসারও কথা না। কোনো সুস্থ মস্তিষ্ক এগুলো সাপোর্ট করতে পারে না। অতএব বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন, যারা বাস্তবিক অর্থেই জাতিকে নিয়ে ভাবেন, জাতির কল্যাণার্থে কাজ করতে চান, আমাদের মা বোনদের নিয়ে কাজ করতে চান, মা বোনদের কল্যাণে এগিয়ে আসতে চান, তাদের জন্য উচিত হবে এই সকল সংস্কার কমিটির যারা রয়েছেন তাদের ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করা এবং এমন সব দাবিগুলো উপস্থাপন করা যেগুলো আসলেই আমাদের নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য কল্যাণকর, যেগুলো আমাদের নারীদের জন্য দুনিয়াতে উপকার বয়ে আনবে এবং আখিরাতে উপকার বয়ে আনবে, এমন সব দাবিগুলো উপস্থাপন করা দরকার, বাস্তবায়নও করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।